সুনামগঞ্জের হাওড়াঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি, পাকনায় নতুন করে বাঁধ ভাঙায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত, দিশেহারা লক্ষাধিক মানুষ। পরমাণু শক্তি কমিশনের রিপোর্টের পরও অসৎ উদ্দেশ্যে হাওরে ইউরেনিয়াম আছে বলে অপপ্রচার চালাচ্ছে বিএনপি, মন্তব্য প্রধানমন্ত্রীর। যাবজ্জীবন মানেই আমৃত্যু কারাবাস, আপিল বিভাগের রায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা মহাপরিদর্শককে রায়ের কপি পাঠানোর নির্দেশ। নিউ ইয়র্কে আকাশচুম্বী বাসা ভাড়ার চাপে দিশেহারা প্রবাসীরা, সংকট সমাধানে সুলভ ভাড়ায় 2 লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণের পরিকল্পনা নগর কর্তৃপক্ষের। এবং পবিত্র শবে মেরাজে ইবাদত বন্দেগী আর জিকির আজগারে মহিমান্বিত রজনী পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। সুনামগঞ্জের হাওড়াঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শনির হাওরের পর নতুন করে জামালগঞ্জের পাকনা হাওরে একটি ফসল রক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। তলিয়ে গেছে 9,500 হেক্টর জমির পাকা ধান। এতে দিশেহারা হয়ে পড়েছেন হাওর অঞ্চলের কৃষকরা। এ পর্যন্ত 1,286 কোটি টাকার ক্ষতি নিরূপণ করেছে কৃষি বিভাগ। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সুনামগঞ্জের তাহিরপুরে শনির হাওরের বাঁধ ভেঙে ফসল হানির পর এবার পাকনা হাওরের বাঁধ ভেঙে ফসল হানি হয়েছে ব্যাপক। এই এলাকার প্রায় 9,500 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ঘরে তোলার আগ মুহূর্তে পাকা ফসল হারিয়ে কৃষকরা দিশেহারা। 5টার সময় ভাঙছে, একটা বাতাস আসছিল দোকনাল, হঠাৎ করে আমার বান থেকে দেখছি আমি ফুল্লা টানার বান থেকে চাইয়া দেখি হঠাৎ করে উড়ার বান্ধে দা পানি ঢুকছে, যা আসিন সব তলিয়ে যা কেউ খাটছে খেদের খেয়াল আমরা খাটতেছি না। বাচ্চা ভাঙ্গা যাওয়ার পরে আমরা মনে করেন আমরা সবাই পানির উপরে বসবাস করা লাগছে, সব যা আছে আমরা কিন্তু ধরতে কিছুই নাই। গরু বাছুর কই ঘাস পানি খাইবো, মানুষই কই খাইবো, বুঝো আমরা নিয়ে আসছো। এলাকাবাসী মনে করছেন এই 15 কিলোমিটার বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম ও দুর্নীতি রয়েছে। বাঁধের অবস্থা ঝুঁকিপূর্ণ, আমরা 1 সপ্তাহ আগে আমরা সেটা বলে আসছি। এখানে যারা জনপ্রতিনিধি যারা রয়েছেন, প্রশাসন যারা রয়েছেন, সবাইকে আমরা বলেছি। হাজার হাজার কৃষক এই বাঁধে আজ 24 দিন যাবত আমরা কাজ করছি। হ্যাঁ, রাত দিনে কষ্ট করে অনেক কাজ করছি। রফিনগর ইউনিয়নের যে বর্তমান চেয়ারম্যান, উনি আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতিমধ্যে সুনামগঞ্জ এলাকায় অকাল বন্যায় ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে 1,286 কোটি টাকা। পাকনা হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় জামালগঞ্জের দিরাই এবং জগন্নাথপুরে প্রায় লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তারা সরকারি সাহায্য দাবি করছেন। জামালগঞ্জের পাকনা হাওরের বাঁধ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। এদিকে সুনামগঞ্জের পানিবন্দী হাওরবাসীর দুর্দশা লাঘবে প্রশাসনের পক্ষ থেকে খোলা বাজারে স্বল্প মূল্যে চাল এবং আটা বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পর্যাপ্ত না হওয়ায় অনেকেই খালি হাতে বাড়ি ফিরেছেন। এতে হাওরবাসীর অনেকের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অবশ্য জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন সমস্যা সমাধানে এই কর্মসূচির পরিধি বাড়ানো হবে। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় ইকরামুল কবিরের আরও একটি রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সুনামগঞ্জের 11টি উপজেলার 2 শতাধিক হাওরের 1,70,000 হেক্টর জমির কাঁচা ধান পানিতে তলিয়ে গেছে। কৃষকদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য চালু করা হয়েছে খোলা বাজারে 15 টাকা দরে চাল এবং 17 টাকা দরে আটা বিক্রি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চাল কিংবা আটা কেনায় ব্যর্থ হয়ে অনেকের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। কেউ কেউ আবার 3-4 দিন ঘুরেও চাল পাননি বলে অভিযোগ করেন। 5-7 দিন ধরে আনি, আচ্ছা চাল হয় না। আমরা 4 দিন ধরে ফিরে আইতেছি, একদিনও চাল নিতাম পারি না। অর্ধেক পানো যাইতে আমরা চাল কম শেষ। সরকারের কাছে আমার অনুরোধ আরো চাল বাড়ায় দেওয়ার জন্য। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে বলে জানান এক ডিলার। 1 টন চাউল 1 টন আটা আমাদেরকে বরাদ্দ দিচ্ছে ডেলি। আমরা এখানে মানুষ তো 500 বা 1000 মানুষ এখানে উপস্থিত হবে, কিন্তু আমরা চাল 200 লোকরে আমরা দিতে পারি আর 200 লোকরে আটা দিতে পারি। সুনামগঞ্জের জেলা প্রশাসক জানান, হাওরবাসী মানুষের দুর্দশা বিবেচনা করে খাদ্য নিরাপত্তা কর্মসূচি বাড়ানো হবে। প্রতি মাসেই যারা লিস্টেড থাকবে তারা
30 কেজি করে চাল পাবে এবং 500 করে টাকা পাবে। খাদ্য বান্ধব কর্মসূচি যেটা, সেটারও আওতা আমরা বাড়ানোর জন্য অনুরোধ করেছি। ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যজীবীদের জন্য 52 লাখ টাকা এবং 1070 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত 9 এপ্রিল থেকে জেলার প্রত্যেক উপজেলায় প্রতিদিন 3 মেট্রিক টন চাল ও আটা বিক্রি করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হাওরবাসীর মাঝে স্বল্প মূল্যের চাল এবং আটা প্রদানের সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে হাওরবাসী। তবে এর পরিমাণ আরো বাড়িয়ে দেওয়ার আহ্বান তাদের। সুনামগঞ্জের বিশ্বম্বরপুর খরসার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরমাণু শক্তি কমিশনের রিপোর্টের পরও অসৎ উদ্দেশ্যে হাওরে ইউরেনিয়াম আছে বলে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। গণভবনে সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তিনি এই কথা বলেন। বিএনপির বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ থাকলে তা উপস্থাপন করতে বলেন প্রধানমন্ত্রী। বিএনপির কোন এক নেতা একেবারে যেন মহাজ্ঞানী বিজ্ঞানী, তিনি বলে দিলেন কি ভারত থেকে ইউরেনিয়াম এসে এই হাওর অঞ্চলে মাছ মেরে ফেলছে। এটা বৈজ্ঞানিক বিষয়, বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণ হবে, ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে। তারা যদি ল্যাবরেটরিতে পরীক্ষা করে এভাবে দেখাতে পারলে জনগণ বিশ্বাস করবে, নইলে তাদের এই মিথ্যা অপপ্রচার জনগণ কখনো নেবে না। অযথা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। যে কারণে আমরা হয়তো পৌরসভা, মেয়র ইলেকশন বা সিটি কর্পোরেশন ইলেকশনে আমাদের প্রার্থী হেরে গেছে, বিএনপি জিতেছে, আবার কোথাও আমরা জিতেছি, কিন্তু কোনো অস্বাভাবিক ঘটনা আমরা ঘটতে দেই নাই। এবং সেখানে ঠিক নির্বাচন কমিশন যেভাবে ইলেকশনটা পরিচালনা করতে চেয়েছে এবং ইলেকশন চলাকালীন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, প্রশাসন ঠিক নির্বাচন কমিশন যেভাবে সাজাতে চেয়েছেন সেইভাবে সাজিয়েছে, যে নির্দেশনা দিয়েছেন সেটাই পালন করা হয়েছে। এর আগে সকালে হাওরে বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ এবং পুনর্বাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এবং দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বলে ব্রিফিংয়ে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া মৎস্য সঙ্গ নিরোধ আইন 2017 এর খসড়াতে নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। গেল বেশ কদিন ধরেই ঢলের পানিতে দেখা দেয়া অকাল বন্যায় ভাসছে দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওর এলাকাগুলো। ভেসে গেছে মাছ, তলিয়ে গেছে কয়েক লাখ হেক্টর বোরো ফসল। ধান ঘরে তুলতে না পেরে দিশেহারা ওই অঞ্চলের কৃষক। এরই মধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকেও বন্যা কবলিত এলাকাগুলোর জন্য সহায়তার সরকারি ঘোষণা এসেছে। তবে সরকারি সেই সিদ্ধান্তের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে এবার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে মন্ত্রিপরিষদ বৈঠকে বন্যা দুর্গতদের সার্বিক সহায়তা দিতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি। হাওরের রিলিফ এবং অন্যান্য প্রাসঙ্গিক যারা মিনিস্ট্রি আছে তারা যেন একটু তৎপর হয়, ওখানে যা প্রয়োজন পুনর্বাসনের জন্য এটা যেন জনগণ সন্তুষ্ট হয়, যেন আমাদের জন্য কিছু করা হচ্ছে। এটা হলো ওনার মেসেজ আর কি, যে এটা প্রচারে যেন আসে। বৈঠকে বিদেশ থেকে মৎস্যজাত পণ্য আমদানির সময় জীবাণু কিংবা নিষিদ্ধ প্রজাতির মাছের অনুপ্রবেশ ঠেকাতে মৎস্য সঙ্গ নিরোধ আইন 2017 এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এই আইন অমান্য করলে 2 বছরের জেল বা 5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান থাকছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। পূর্বানুমতি ব্যতীত কোনো মৎস্য পণ্য বা উপকারী জীবাণু অথবা প্যাকিং দ্রব্যাদি বাংলাদেশে আমদানি করলে তিনি দোষী হবেন এবং তার শাস্তি হলো 2 বছরের কারাদণ্ড অথবা 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়দণ্ড। মৎস্যজাত পণ্য আমদানি তদারকিতে বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে সরকার স্টেশন স্থাপন করবে জানিয়ে সচিব আরও বলেন, পূর্বানুমতি ছাড়া আমদানি করা যাবে না এই ধরনের পণ্য। সরকার নির্ধারিত বন্দরসমূহে, এটা স্থলবন্দর, জলবন্দর বা বিমানবন্দর, এখানে মৎস্য সঙ্গ নিরোধ স্টেশন স্থাপন করতে পারবে। এছাড়া বৈঠকে সম্প্রতি প্রধানমন্ত্রীর ভুটান সফর সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বলা হয়, এবারের সফরে ভুটানের রাজার সাথে সাক্ষাতে আঞ্চলিক উন্নয়নে শেখ হাসিনা যে নতুন মডেল দিয়েছেন তার প্রশংসা করেছেন সে দেশের নেতৃবৃন্দ।
এর আগে বৈঠকের শুরুতে সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী মুক্তিযুদ্ধের কণ্ঠ সৈনিক লাকি আখান্দের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত 291 শ্রমিকের পরিচয় মেলেনি আজও। চতুর্থ বার্ষিকীতে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, বিচার না হওয়ায় ক্ষোভ। এবং রাজশাহীতে শিক্ষার্থী রাউধার দ্বিতীয় দফায় ময়নাতদন্ত সম্পন্ন, আত্মহত্যার দাবি আবারও নাকচ পরিবারের। টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। সমস্যার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আবহাওয়া অফিস জানিয়েছে, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার ভোর থেকে ঢাকার আকাশ ছেয়ে রাখা কালো মেঘ সকাল 8টার দিকে ঝুম বৃষ্টি হয়ে নেমে আসে, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়াও। রাজধানীর মিরপুর, পল্লবী, মগবাজার, মালিবাগ, শান্তিনগর, কমলাপুর, পুরান ঢাকা সহ নগরীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা। আমরা অনেক কষ্ট করে এখান দিয়ে যেতে হয়, এইভাবে পানি পার করতে হয়, পানি দিয়ে, আর কলেজে ইউনিফর্মও ডিস্ট্রয় হয়ে যায়। এই সকালে তো 1 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে, 1 ঘন্টা বৃষ্টিতে অবস্থা হয়ে গেছে, মানে যাইতেছে না, পানি ড্রেন আটকে গেছে, যে খাল ভরে গেছে পানি। টানা কয়েকদিন ধরে বৃষ্টি হলেও পুরো পানি নিষ্কাশন না হওয়ায় অনেক এলাকায় বাসাবাড়িতে ঢুকে পড়ে পানি। কোনো কোনো এলাকায় তৈরি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এই এলাকায় আজকে 3-4 বছর ধরে এই পানি আধা ঘন্টা বৃষ্টি হইলেই 1 মাজা পানিতে আমাদের বাড়িঘর তলিয়ে যায়। বাসার ভিতরে ঢুকে যায়, এমনকি রাতভর মনে করেন যে পানি স্থির থাকে। এই মেয়র থাকা অবস্থা সাংবাদিক আবাসিক এলাকার এই খালটাকে দখলমুক্ত প্লাস হচ্ছে জনগণ যাতে সুস্থভাবে বাস করতে পারে সেই ব্যবস্থা করে যাওয়া তার নির্বাচনী অঙ্গনে বাস্তবায়ন করা উচিত। কখনো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কখনো বজ্রঝড় সহ বৃষ্টি। গত কয়েকদিন ধরেই চলছে প্রকৃতির এমন বহুমুখী আচরণ। আবহাওয়া অফিস বলছে, কোনো কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে গেলে এবং এর সাথে যদি পশ্চিমা লঘুচাপ যুক্ত হয় তবে আবহাওয়া এমন আচরণ করে থাকে। যে বৃষ্টিপাত হয় এপ্রিল মাসে তার থেকে 68% বেশি রয়েছে। আগামীকাল থেকে আমরা আবহাওয়ার কিছুটা উন্নতি আশা করছি। শুধুমাত্র দেশের উত্তর পূর্বাঞ্চলে কিছু বৃষ্টিপাত কাল আগামীকালও থাকবে, কিছু বজ্রঝড়ের প্রভাব থাকবে। গত কয়েক বছর ধরে মার্চ এপ্রিল মাসে সারা দেশেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয় বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। ইউরেনিয়ামের কারণেই হাওরে মাছসহ জলজ প্রাণীর মৃত্যু হচ্ছে বলে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হাওরের পানিতে ইউরেনিয়াম নেই বলে বিজ্ঞানীরা যে রিপোর্ট দিয়েছেন তা বিশ্বাসযোগ্য নয়। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ভারতের সঙ্গে বিশেষ সম্পর্কের কারণেই এটা অস্বীকার করা হচ্ছে বলেও দাবি করেন রিজভী। অকাল বন্যার পানির সাথে উজানের ইউরেনিয়ামের খনির বর্জ্য ভেসে আসার ফলে জলজ প্রাণীর মরণ ধরেছে। পানি পরীক্ষা ছাড়াই বলা হচ্ছে পানিতে কোনো তেজস্ক্রিয়তা নেই, কারণ এই সরকারের কোনো তদন্তই জনগণ বিশ্বাস করে না। পার্শ্ববর্তী দেশের সরকার বাংলাদেশের বর্তমান সরকারের এতই অকৃত্রিম বন্ধু যে বাংলাদেশের প্রতি ভারতের যে কোনো অন্যায়কেই এরা অন্যায় বলে মনে করে না। পাহাড়ি ঢলে হাওর এলাকায় সরকারের সার্বিক ব্যর্থতা ঢাকতেই দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে। যাবজ্জীবন মানেই আমৃত্যু কারাদণ্ড বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। সোমবার রাতে 2 আসামির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায়ে এই বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন আপিল বিভাগ। 92 পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফের ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে, কিন্তু কোনো আদালত থেকে দণ্ড দেয়া হলে সেই দণ্ড জেল কোডের বিধান বলে কমালে তা বিচার বিভাগের ক্ষমতা খর্ব করা হয়। রায়ে এ সংক্রান্ত জেল কোডের বিধানও সংশোধন করতে বলা হয়েছে। রায়ের কপিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা মহাপরিদর্শককে পাঠাতে নির্দেশনা দিয়েছে আপিল বিভাগ। কুষ্টিয়ায় একটি প্লাইউড কারখানায় বয়লার বিস্ফোরণে 2 জনের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছেন আরও 3 জন। এছাড়া উদ্ধার কাজের সময় এক ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। সোমবার দুপুরে শহরের বিসি শিল্পনগরী এলাকায় এই দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিস জানায়, MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ ছাদের রেলিং ভেঙে বয়লারের ওপর পড়লে
বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে 2 শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ আরও 3 শ্রমিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রানা প্লাজা ট্র্যাজেডির 4র্থ বার্ষিকীতে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হলো নিহতদের। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দেয়া আর দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় ক্ষোভ ছিল শ্রদ্ধা জানাতে আসা স্বজন, সহকর্মী আর শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের কণ্ঠে। সোমবার সকালে সাভারের রানা প্লাজার সামনে, জুরাইন কবরস্থানে এবং প্রেস ক্লাবের সামনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় রানা প্লাজায় হতাহতদের স্মরণে। এদিকে রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানিয়েছে বিজেএমইএ। সময়ের হিসেবে 4 বছর কম নয়, তবে যারা হারিয়েছেন সর্বস্ব তাদের শোক কাটিয়ে উঠতে এই সময় যেন কিছুই নয়। তাই তো স্বজন আর সহকর্মীদের স্মৃতি হাতড়ে বেড়াতে বৃষ্টি উপেক্ষা করে ছুটে এসেছে এই স্মৃতিস্তম্ভে। দুর্ঘটনার 4 বছর পেরুলেও দোষীরা শাস্তি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আহত ও নিহত শ্রমিকদের স্বজনরা। পাশাপাশি এ সময় সরকারের কাছে নির্ধারিত ক্ষতিপূরণের পুরোটা দেয়ার দাবি জানান তারা। সন্তান মারুরের কালি করেছে, আল্লাহ একবার নিলে গায়ে একটা সান্ত্বনা তাক লইলে ওহন তো আর সান্ত্বনা হয় না। আমি নিজে কাপড় বিক্রি করি, কত কষ্ট বাবা, যে লোক ঘরে দিয়ে কোনোদিন বাইরে নেই। মালিকদের পক্ষ থেকে শ্রমিকদেরকে এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আজকে 4 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত রানা প্লাজার খুনি মালিক এবং 5টা গার্মেন্টসের যে মালিক তাদেরকে এখনো পর্যন্ত কোনো রকম বিচার করা হয়নি। রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে রাজধানীর জুরাইন কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রমিক সংগঠন। তারা অভিযোগ করেন এই দুর্ঘটনা থেকেও শিক্ষা নেয়নি বাংলাদেশ। এ সময় পোশাক শিল্প রক্ষায় সমন্বিত পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়। এই 4 বছরেও আমাদের ক্ষতিপূরণের কোনো আইনি কাঠামো তৈরি হয় নাই। 2, যাদের অবহেলায় কর্মক্ষেত্রে দুর্ঘটনা হয় তাদের শাস্তির জন্য কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত হতে দেখি নাই। আজকেও যদি সেই আহত শ্রমিকরা অবজ্ঞার শিকার হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, তাহলে কিন্তু আরেকটা ঘটনা ঘটতে মানুষ কার্পণ্য করবে। এদিকে সোমবার সকালে জুরাইন কবরস্থানে নিহত শ্রমিকদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে রানা প্লাজায় দুর্ঘটনায় আহত 42% শ্রমিক এখনো বেকার। অ্যাকশন এইডের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। রানা প্লাজায় যারা ভিকটিম, তারা যদি আহত হয়ে থাকেন তারা বিজিএমইতে যোগাযোগ করেন, তাদের আমরা চিকিৎসা করব এবং কেউ যদি চাকরি না পেয়ে থাকেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত শ্রমিকদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে রাজধানীর প্রেস ক্লাবের সামনে প্রদীপ জ্বালিয়ে নিজেদের দাবি তুলে ধরে নিহত শ্রমিকদের সন্তানরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় যাত্রীবাহী বাস চাপায় একই পরিবারের 3 জন সহ সিএনজি চালিত অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। রাতে সদর দক্ষিণ উপজেলার বরল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ইকোনো পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল। পথে কুমিল্লা নোয়াখালীর আঞ্চলিক সড়কের বরল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই একই পরিবারের 3 জন নিহত হন। আহত হন আরও 3 জন। পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে সিএনজি চালক বাচ্চু মিয়া মারা যান। প্রবাসী সময় আরও থাকছে। এখনও শঙ্কামুক্ত নন নিউ ইয়র্কে বিদ্বেষমূলক হামলার শিকার বাংলাদেশি ট্যাক্সি চালক মশিউর। তীব্র নিন্দা আইনজীবীদের। এবং ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের হামলায় কেন্দ্রীয় পুলিশ বাহিনীর 26 সদস্য নিহত, আহত 7 জন। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আর মর্যাদায় পালিত হচ্ছে লাইলাতুল মেরাজ বা মেরাজের রাত্রি। ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তেলাওয়াত, নামাজ আদায়, জিকির এবং মোনাজাতের মাধ্যমে অতিবাহিত করছেন রাত্রি। ইসলামিক চিন্তাবিদরা বলছেন, আল্লাহর কাছে সরাসরি সাক্ষাৎ করে এ রাতেই মুসলমানদের জন্য নামাজের বিধান নিয়ে এসেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ মসজিদে চলে এমন দোয়া মোনাজাত, কারণ এই রাতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সাক্ষাৎ লাভ করেছিলেন আল্লাহর। ইসলাম ধর্মাবলম্বীদের এমন বিশ্বাসে ধর্মপ্রাণ মুসলমানরা রাত অবধি তেলাওয়াত, নামাজ আর জিকিরে মশগুল।
মূলত মাগরিবের নামাজের পরই সবে মেরাজের রাত্রির ইবাদতে যোগ দেবার জন্য মসজিদমুখী হয় মুসল্লিরা, যাদের কণ্ঠে ছিল সমগ্র বিশ্ববাসীর জন্য সুন্দর পৃথিবীর কামনা। আজকে আমাদের প্রিয় নবী আল্লাহর সাথে দেখা করেছে। সারা পৃথিবীর মানুষ যেন শান্তিতে বসবাস করে এবং শান্তিতে থাকে এবং মানুষ মিলেমিশে থাকে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে বার্তা দুনিয়াবাসীকে মানব জাতিকে দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়া, এরপরে ইসলামের বিধিবিধানগুলো মেনে চলা। দোজাহানে যত সকল বান্দা আছে সকল ধর্মের মানুষই হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি, সকলের জন্য দোয়া করেছি। আর দেশের জন্য তো অবশ্যই দোয়া করেছি, দেশের যাতে উন্নত হয়, পরিবার পরিজন নিয়ে যে ভালোভাবে চলতে পারি, আমরা যাতে সকলে মুসলমান যাতে শান্তিতে বসবাস করতে পারি। ইসলামিক চিন্তাবিদরা বলছেন এই রাতে ইবাদতের বিশেষ কোনো নির্দেশনা না থাকলেও নামাজ ও রোজার মাধ্যমে দিনটিকে স্মরণ করা উত্তম। আমাদের জন্য এই মেরাজ রজনীতে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা বিশেষ ইবাদত আল্লাহ পাক পাঠিয়েছেন এবং দান করেছেন হাদিয়া হিসেবে, সেটা হচ্ছে সালাত, নামাজ। আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত এবং একই সাথে যে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার যেটা নামাজ, এই নামাজ আদায়ের ব্যাপারে আমরা কতটা যত্নবান, এটার ব্যাপারে আমাদের নিজেদের একটু বিবেচনা বা বিশ্লেষণ করা উচিত। নবুয়তের 11তম বছরে হিজরি 620 খ্রিস্টাব্দে মক্কার মসজিদুল হারাম থেকে যাত্রা শুরু করে আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। কুড়িগ্রামে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর বুকে লাথি মারার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। রোববার সদর উপজেলার হলখানা খয়রুল্লাহপুর বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বর্তমানে অসুস্থ অবস্থায় সে জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে ওই শিক্ষার্থীর পরিবার। কুড়িগ্রাম থেকে মমিনুল ইসলাম মঞ্জুর পাঠানো তথ্য এবং বেলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের সদর উপজেলার ভেরভেরি গ্রামের হলখানা খয়রুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নয়ন। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, রোববার দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া বোনকে প্রশ্নের উত্তর বলে দেয়ায় রাগান্বিত হয়ে শিক্ষক নাজমুল হোসেন তার বুকে লাথি মারে। এতে ছিটকে সে পার্শ্ববর্তী নারকেল গাছের সাথে মাথায় আঘাত পায়। বাড়ি ফিরে আসার পর অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আমি পড়ি যে আমার গাছের মধ্যে ধাক্কা খায়া মাথা টুবেন হচ্ছে, আমি আঘাত পাচ্ছি, আঘাত পেয়া ওদের পড়ি যে টুবেন হচ্ছে টাকা জানি না, উঠিয়ে বমি করে ফেলতেছি। স্যার বলছে ওখানে কেউ কয়া দাও না, তখন ও কয়া দিছে। যখন আসপে ধরছে স্যার ওকে বুকে একটা লাঠি মারছে। আমার ছেলের বুকে মাস্টারের লাঠি মারছে। আমার ছেলে বর্তমান খুব অসুস্থ, ছেলে সুস্থ হলে আমি মামলা করব। নয়নের শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো বলে জানিয়েছেন চিকিৎসক। মাথায় আঘাত পেয়েছে এবং এর কারণে বমিও করেছে। তার চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে এবং সে এখন সুস্থর পর্যায়ে। এদিকে প্রধান শিক্ষকের দাবি, ঘটনার সম্পর্কে তিনি কিছুই জানেন না, তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। এই ব্যাপারে আমি কিছুই জানি না। তারপরে আমি শোনার পরে, স্কুল ছুটির পর শোনার পর আমি ম্যানেজিং কমিটির সভাপতিকে আমি এটা অবগত করেছি আর কি। আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে কমিটির সবাই মিলে বসে ঘটনার সত্যতা যাচাই করে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত শিক্ষক। সময় সংবাদ, কুড়িগ্রাম। এবার প্রবাসের খবর। নিউ ইয়র্কে বাসা ভাড়া পাওয়া এখন যেন সোনার হরিণ পাওয়ার মতো। যে কোনো ধরনের আবাসনের স্বল্পতার পাশাপাশি আকাশচুম্বী ভাড়ার চাপে দিশেহারা হয়ে প্রবাসীরা। সেন্সাস ব্যুরো জানিয়েছে, নিউ ইয়র্কে অতীতের সব রেকর্ড ভেঙে জনসংখ্যা বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে সংকট সমাধানে নিউ ইয়র্কে আগামী 10 বছরে পর্যায়ক্রমে সুলভ 2 লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। যুক্তরাষ্ট্র থেকে টি.এম. মামুনের ছবি নিয়ে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত 6 বছরে নিউ ইয়র্ক শহরে জনসংখ্যা 4 লাখ বেড়ে দাঁড়িয়েছে 90 লাখে। নিউ ইয়র্ক শহরে প্রতি বছর গড়ে 75,000 লোক নতুন করে বসতি করছে। গত জুলাই পর্যন্ত কুইন্সে যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম নেওয়া 24,000 অভিবাসী সহ নগরে আবাস গড়েছে 73,000 মানুষ। জনসংখ্যার এই বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না আবাসনের সংখ্যা, ফলে ভয়াবহ আবাসন সমস্যা দেখা দিয়েছে নিউ ইয়র্কে। খুবই কষ্টের মধ্যে আছি, বাসা খুঁজি, বাসাও পাই না, অনেক দাম হয়ে গেছে বাসা, তবুও বাসা পাইতেছি না। এখন ইনকামের থেকে বাসা ভাড়াটা অনেক বেশি হয়ে যায়, আমাদের জন্য সমস্যা হয় এটা। নিউ ইয়র্কে বাসার সংকট অনেক বেশি,
নিউ ইয়র্কে বাসা পাওয়াই বড় টাফ ব্যাপার। এই সমস্যা মোকাবেলায় নগর প্রশাসন আগামী 10 বছরে 2 লাখ অ্যাপার্টমেন্ট তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। পুরনো ভবন সংস্কার ও 10,000 নতুন অ্যাপার্টমেন্ট তৈরির জন্য চলতি বাজেটে $190 কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এই সংখ্যাকে প্রয়োজনের তুলনায় সামান্য বলে ভাবছেন প্রবাসী বাঙালিরা। খুবই ভালো, সবার জন্য গুড লাক। লটারির মাধ্যমে বাসা পাওয়া যাবে। এটাতে কারা কারা সুযোগ পাবে এটাও একটা ব্যাপার, কিভাবে কি প্রসেস করতে হবে, ঠিক আছে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। 2016 অর্থ বছরে 45,000 শিশু সহ নিউ ইয়র্ক শহরে গৃহহীন মানুষের সংখ্যা ছিল 1.25 লাখেরও বেশি। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে বিদ্বেষমূলক হামলার শিকার বাংলাদেশি ট্যাক্সি চালক মশিউর রহমানের জ্ঞান 12 ঘন্টা পর ফিরেছে। তবে তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এতে দিশেহারা মশিউরের স্বজনরা। ঘটনাটিকে বর্ণবাদী হামলা উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন মানবাধিকার আইনজীবীরা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। ডিগ্রি পাশ করে ঢাকায় কম্পিউটার ব্যবসা করতেন পটুয়াখালীর মশিউর রহমান। ভাগ্যের অন্বেষণে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান প্রায় 1 দশক আগে শনিবার রাতে ভিনদেশী কয়েকজন যাত্রী ভাড়া না দিয়ে তার ট্যাক্সি থেকে নেমে যায়। এ সময় মশিউর ভাড়া চাইলে বেধড়ক মারধর করে যাত্রীরা। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ। হাসপাতালের ভর্তির 12 ঘন্টার পর জ্ঞান ফিরলেও তার অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এতে দিশেহারা স্বজনরা। প্যাসেঞ্জার ভাড়া না দিয়ে বাহির হয়েছে, সাথে সাথে সে বাহির হয়ে গেছে, কিন্তু ওই ফোনটা গাড়ির ভিতরেই ছিল, যার জন্য আমি সব তাদের শুনতে পাচ্ছি, কিন্তু কোথায় বা কি অবস্থায় সেটা আমি জানতে পারছি না। কিছু একটা হচ্ছে এটা আমি বুঝতে পারছি, অনুমান করতে পারছিলাম। আব্বুর মোবাইলে অনেকবার রিং দেওয়ার চেষ্টা করছিলাম, বাট কেউ কোনো পিক আপ করতেছিল না। পরে আমার 911-এ কল দিয়ে পুলিশের সাহায্য নিয়ে তারপরে 3:30টার সময় আর কি খবর পাইছিলাম যে আব্বু এমহাস হসপিটালে অ্যাডমিট হয়েছে। সেখানে আসার পরে ডক্টর বললো যে মাথায় খুব বেশি সিরিয়াস আঘাত করা হয়েছিল, তো সো দ্যাটস ওয়াই এখানে ব্লাড অনেক জমা হয়ে আছে এন্ড কান দিয়ে অনেক ব্লিডিং হইতেছিল। এই ঘটনাটিকে বর্ণবাদী হামলা হিসেবে দেখছেন মানবাধিকার আইনজীবীরা। ট্যাক্সি চালকদের উপর বিভিন্ন সময়ে হামলা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন কমিউনিটির উপর হামলা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষ ও মুসলমানদের উপর হামলা বেড়ে গেছে। এসব হামলা বন্ধে কঠোর আইন প্রণয়ন জরুরি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী নিউ ইয়র্কের সবচেয়ে ঝুঁকিতে ট্যাক্সি চালনা পেশা। রাজনৈতিক প্রভাবে ট্যাক্সি চালকদের উপর হামলার ঘটনা বেড়ে যায় বলে জানিয়েছে নিউ ইয়র্ক ট্যাক্সি অ্যালায়েন্স। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের শারজায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজক মেগা ইভেন্টের ম্যানেজার জানান, প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়ানোর অংশ হিসেবে 28 এপ্রিল সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দেশের খ্যাতিমান শিল্পীরা অংশ নেবেন বলে জানান তিনি। গত 5 বছরের মধ্যে এটিই হতে যাচ্ছে বাংলাদেশিদের আয়োজনে শারজায় বড় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে তিস্তা চুক্তি সম্পাদনের বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসের উপর বিশ্বাস রাখতে চান বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। রোববার বিকেলে চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার সহ 8 সদস্যের প্রতিনিধি দল নিয়ে কোচবিহারে পৈতৃক বাড়িতে যান এরশাদ। এ সময় সাংবাদিকদের একথা বলেন তিনি। মোদীজি যখন এসেছিলেন ঢাকায়, উনি একটা বক্তব্য রেখেছিলেন যে পবন, পানি আর পঞ্চি এর কোনো বর্ডার নেই। এখন বুঝতে পারলাম পবনের আর পঞ্চির বর্ডার নেই, পানির বর্ডার আছে। মোদীজি আশা করে বলেছেন যে শেখ হাসিনার সরকার থাকতে থাকতে এটা সমস্যার সমাধান হবে। আমরা আশাবাদী। অসাংবিধানিকভাবে কওমি মাদ্রাসাকে স্নাতকোত্তরের স্বীকৃতি দিয়ে পাঠ্যপুস্তকে হেফাজতে ইসলাম মনোনীত ইসলামীকরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টি। সোমবার সন্ধ্যায় কলকাতা প্রেস ক্লাবে বাংলাদেশে গণতন্ত্রের সমস্যা এবং সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘিত শীর্ষক এক সেমিনারে বক্তারা এই অভিযোগ করেন। সেমিনারে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি মিঠুন চৌধুরী, হীরালাল ঘোষ এবং বাংলাদেশ উদ্বাস্তু সংসদের সভাপতি বিমল মজুমদার সহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, গত 46 বছরে সংখ্যালঘুদের রাজনৈতিকভাবে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এ সময়ে 13টি ইসলামী দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলা উৎসব উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাবের এক ঝাঁক তরুণের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। বাংলা উৎসব উপলক্ষে র্যালি ছাড়াও জ্যাকসন হাইটসের
ডাইভার্সিটি প্লাজা উন্মুক্ত মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ নেয় প্রবাসী শিল্পীরা। বাংলা উৎসবের মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় অভিবাসী বিরোধী পার্টি ম্যারি ল পেনের চেয়ে মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রো এগিয়ে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা আগামী 7ই মে দ্বিতীয় দফা নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিজয়ী হবেন তিনি। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানিয়েছেন লুৎফর রহমান বাবু। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফ্রান্সের প্রথম দফা নির্বাচনের পর জয়ী হয়েছেন অমাস দলের এমানুয়েল ম্যাক্রন এবং উগ্র ডানপন্থী হিসাবে পরিচিত ন্যাশনাল ফ্রন্টের মেরিন লোপেন। তবে এমানুয়েল ম্যাক্রন এখন পর্যন্ত ভোটের হিসাবে তিনি এগিয়ে আছেন এবং তার এগিয়ে থাকাটাই কিন্তু যারা অভিবাসী এদেশে বিশেষত বাংলাদেশি যারা তাদের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। ফ্রান্সের ইলেকশনের ইতিহাস যেটা বলে যে ফার্স্ট পজিশনে যে থাকে ওনার অ্যাডভান্টেজটা থাকে সেকেন্ড ধাপে জয়ী হওয়ার জন্য। সো হোপ ফর দ্য বেস্ট। প্রত্যাশিতভাবেই মারিন লুপেন দ্বিতীয় রাউন্ডে এসেছেন, তবে অনেকটা অপ্রত্যাশিতভাবেই বলা যায় ম্যাক্রন অভাবনীয় রেজাল্ট করেছেন। আমরা যারা ম্যাক্রনের পক্ষে বাংলাদেশিদের ক্ষুদ্র পরিসরে হলেও ম্যাক্রনের পক্ষে কাজ করেছি তারা অবশ্যই স্বস্তি প্রকাশ করছি এবং আমরা আশা করি আগামী দ্বিতীয় দফার ইলেকশনে ম্যাক্রন ভালো ব্যবধানেই মারিন লুপেনকে পরাজিত করবেন। ম্যাক্রন এগিয়ে থাকায় আমরা অভিবাসীরা অনেক আনন্দে আছি। আশা করি দ্বিতীয় রাউন্ডে ম্যাক্রন জয়ী হবে। গত কয়েকদিন যারা এমানুয়েল ম্যাক্রনের পক্ষে এখানে কাজ করেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে যারা তার পক্ষে প্রচার করেছিলেন, তারা আসলে এই প্রাথমিক এই জয়লাভের পর আনন্দ প্রকাশ করেছেন। এমানুয়েল ম্যাক্রন যিনি তার নির্বাচনী ইশতেহারে কিন্তু বেশ কিছু বিষয় বলেছিলেন, বিশেষত অভিবাসী যারা রয়েছেন তাদের পক্ষে কিন্তু সেই বিষয়গুলো ছিল। এবং আরেকটি বিষয় ছিল যে তিনি যদি নির্বাচনে জয়ী হন এবং তিনি যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে বেকার ভাতা কিংবা এখানে আরেকটি বিষয় ছিল যারা ঘর ভাড়া প্রতি বছর যে ট্যাক্স দিতে হয় সেই বিষয়গুলো কিন্তু তিনি মওকুফ করবেন বলে জানিয়েছিলেন। এটিও আসলে ভোটারদেরকে তার দিকে টেনে নেওয়ার একটি বিষয় ছিল। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। সিলেটকে দেশের প্রথম স্মার্ট শহর হিসেবে রূপান্তরের পাশাপাশি ঢাকা সিলেট মহাসড়ককে 4 লেনে উন্নীতকরণের কাজ চলছে বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডক্টর AK আব্দুল মোমেন। সৌদি আরবের রিয়াদে প্রবাসী পরিষদের উদ্যোগে এক নাগরিক সম্বর্ধনায় তিনি একথা বলেন। সিলেট জালালাবাদ অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পণ্য আমদানিকারক সমিতির সভাপতি কাপ্তান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসি, ইকোনমিক কাউন্সিলর ডক্টর আবুল হাসান, বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার হেলাল উদ্দিন সহ অনেকে। আব্দুল মোমেন তার বক্তব্যে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান। কুয়েতে প্রবাসীদের অধিকার সমুন্নত রাখার লক্ষ্যে ফেনী সমিতি আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে 21 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। মোশাররফ হোসেনের সভাপতিত্বে কাজী মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফয়েজ কামাল। অনুষ্ঠানে বক্তারা ঐক্যের বন্ধন অটুট রেখে প্রবাসীদের স্বার্থ রক্ষায় এবং দেশের উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। চিকিৎসার জন্য 10 দিনের সফরে যুক্তরাজ্যে গেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সোমবার সন্ধ্যা 7:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী। লন্ডনের মুরফিল্ড আই হাসপাতালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করবেন রাষ্ট্রপতি। চিকিৎসা শেষে 4 মে দেশে ফেরার কথা রয়েছে তার। রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী এবং মালদ্বীপের মডেল রাউথা আতিফের দ্বিতীয় ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। তিনি আরও জানান, রাজশাহী মেডিকেলের মর্গে 3 সদস্যের একটি বোর্ডে রাউথার দ্বিতীয় দফা ময়নাতদন্ত করে। পরে রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়। এর আগে সোমবার সকালে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরীর উপস্থিতিতে নগরীর হেতুমখা গোরস্থান থেকে পুনরায় ময়নাতদন্তের জন্য রাউথার লাশ তোলা হয়। এ সময় সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ শফি ইকবাল সহ জেলা পুলিশের
প্রাক্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 29 মার্চ রাজশাহী ইসলামী মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল থেকে রাউথার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন বাবা মোহাম্মদ আতিফ। পরে গত 18 এপ্রিল তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আবারও ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ তোলার নির্দেশ দেন রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালত। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের হামলায় কেন্দ্রীয় পুলিশ বাহিনীর 26 সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 7 জন। সোমবার রাজ্যের আদিবাসী অধ্যুষিত সুকুমা শহরের কালাপাথর এলাকার কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের জরুরি চিকিৎসা দিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে রায়পুর এবং জগদালপুরের হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিং তার দিল্লি সফর সংক্ষিপ্ত করে রায়পুরে ফিরে আসেন এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকে বসেন। ভারতের 74 ব্যাটালিয়নের এই পুলিশ সদস্যরা সুকুমা অঞ্চলের আবাসন, পয়ঃনিষ্কাশন এবং রাস্তাঘাট নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্বে ছিলেন। খেলার খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পাওয়ায় নিজেকে বেশ সৌভাগ্যবান ভাবছেন বাংলাদেশ ক্রিকেট দলের উদীয়মান তারকা মেহেদী হাসান মিরাজ। দলের সুযোগ পেলে অনূর্ধ্ব 19-এর হয়ে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডে ক্যাম্পিংয়ের সিদ্ধান্তকে বেশ বড় সুযোগ বলে মনে করছেন এই অলরাউন্ডার। টুর্নামেন্টে আসলে নিজে খেলতে পারবো এরকম ভাবতেও পারি না ফার্স্টের দিকে, বাট চান্স পেয়ে খুব ভালো লাগতেছে। আর চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য এবং দেশের হয়ে সর্বোচ্চটা করার জন্য। ইংল্যান্ডের কন্ডিশন কিভাবে হয়, আন্ডার 19 যখন খেলেছি ওখানে আমি দেখেছি, ওখানে আসলে ওরকম টার্ন করে না, উইকেটে বল বাউন্স থাকে, এগুলো আমি আমার মাথায় আছে। বাট চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা দিয়ে বেস্ট খেলার জন্য। ইংল্যান্ডে 10 দিন যে প্র্যাকটিস করবো, ওই প্র্যাকটিসে যে কাজে লাগানোর চেষ্টা করবো। তারপর আয়ারল্যান্ড ট্রাইনেশন সিরিজ আছে, ওখানে 3-4টা ম্যাচ মানে যদি অপরচুনিটি পাই খেলতে পারলে তখন আরো ভালো বুঝতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সুনামগঞ্জের হাওর অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি। পাকনায় নতুন করে বাঁধ ভাঙায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত, দিশেহারা লক্ষাধিক মানুষ। পরমাণু শক্তি কমিশনের রিপোর্টের পরও অসৎ উদ্দেশ্যে হাওরে ইউরেনিয়াম আছে বলে অপপ্রচার চালাচ্ছে বিএনপি, মন্তব্য প্রধানমন্ত্রীর। যাবজ্জীবন মানেই আমৃত্যু কারাবাস, আপিল বিভাগের রায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা মহাপরিদর্শককে রায়ের কপি পাঠানোর নির্দেশ। নিউ ইয়র্কে আকাশচুম্বী বাসা ভাড়ার চাপে দিশেহারা প্রবাসীরা। সংকট সমাধানে সুলভ ভাড়ায় 2 লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণের পরিকল্পনা নগর কর্তৃপক্ষের। এবং পবিত্র শবে মেরাজে ইবাদত বন্দেগী আর জিকির আজগারে মহিমান্বিত রজনী পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক এবং রবি রোববার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্ট্যাটাস পেজ বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।